एक जबरदस्त कहानी है। और टाइटल क्या है फिल्म का? वेलकम टू द जंगल। टॉप का हीरो था और फ्लॉप का हीरो। तो पैसों की बात कौन करेगा? बताइए कैसा दिया? अबे ये क्या तरकारी लेने आया? ये कोई पेंटिंग है? घोड़े के ऊपर गधा? मैं बताता हूँ मेरी पेंटिंग। गधे के ऊपर घोड़ा। ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে বানাতে হবে 2000 কোটি টাকার ফ্লপ সিনেমা, কিন্তু সস্তায় শুটিং করতে গিয়ে পুরো টিম ভুল করে ঢুকে পড়ে এক আসল জঙ্গি ঘাঁটিতে। অভিনেতারা ভাবে জঙ্গিরা হলো জুনিয়র আর্টিস্ট আর জঙ্গিরা ভাবে আসল ইন্ডিয়ান আর্মি চলে এসেছে। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর আজ আমি চলে এসেছি 2026 সালের মুক্তি পাওয়া কমেডি সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গলের এক্সপ্লেনেশন নিয়ে। গাইজ, কথা বাড়াবো না, চলুন গল্পে ঢুকে পড়া যাক। সিনেমার শুরু হয় ওয়ালিয়া নামের এক ব্যক্তিকে দেখিয়ে, যে ভারতের একজন স্বনামধন্য ব্যবসায়ী। সম্প্রতি ওয়ালিয়ার সাথে অর্থমন্ত্রী দেখা করতে আসে। সে ওয়ালিয়ার বন্ধু। অর্থমন্ত্রী ওয়ালিয়াকে জানায় যে তার কাছে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পত্তির উপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজর রয়েছে, তাই তাকে নিজের টাকার অনেক বড় লোকসান দেখাতে হবে। আমি তোর বন্ধু, তাই তোকে এইসব জানাচ্ছি। এবার নির্বাচনে আমার জেতার সম্ভাবনা খুব কম। যদি অন্য কোনো সরকার আসে তাহলে তোর বাড়িতে রেড অবশ্যই পড়বে। সব শুনে ওয়ালিয়া পড়ে যায় মহাবিপদে। সে নিজের মেয়ে জেনি আর তার পুরো টিমকে একটা জায়গায় ডাকে। সেই মিটিংয়ে বসে সে সবার কাছে আইডিয়া চায় যেন কোনোভাবেই কোম্পানির একটা বিশাল লস দেখানো হয়। তখন টিমের সবাই যার যার মতো অদ্ভুত সব আইডিয়া দিতে শুরু করে। এদিকে জেনি একটা আইডিয়া দেয় যে তারা একটা পেট্রোল পাম্প তৈরি করবে, তাও আবার 10 তলার উপরে। জেনির ধারণা ছিল যে 10 তলার উপরে কোনো কাস্টমার আসবে না আর তার কোম্পানি সহজেই লোকসানে পড়ে যাবে। কিন্তু জেনির বাবার এই আইডিয়াটা একদমই পছন্দ হয় না। ঠিক তখনই তাদের সেক্রেটারি দুবে একটা অন্যরকম চমৎকার প্ল্যান দেয়। সে বলে তারা যদি একটা ফ্লপ সিনেমা তৈরি করে তাহলে লোকে ভাববে সিনেমাটা ফ্লপ হয়েছে আর কোম্পানির সব টাকা সেখানেই শেষ হয়ে গেছে। এই আইডিয়াটা ওয়ালিয়ার বেশ পছন্দ হয় এবং সে তখনই দুবেকে একজন ডিরেক্টরের খোঁজ করতে বলে। কিছু সময় পর দুবে অনেক খোঁজাখুঁজির পর এমন দুজন ডিরেক্টরকে খুঁজে পায় যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে বেশ সমস্যায় ছিল। তাদের একজনের নাম হলো দেব, অন্যজনের নাম দাস। দুবে তাদের দুজনকেই সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসে তাদের মালিকের সামনে। সেখানে জেনি সিনেমার বাজেট ঘোষণা করে সবাইকে চমকে দেয়। সে জানায় তাদের সিনেমার মোট বাজেট হলো 2000 কোটি রুপি। এত বড় অঙ্কের কথা শুনে দেব আর দাসের চোখ তো কপালে উঠে যায়। তারা এত টাকা দেখে সিনেমাটা বানানোর জন্য রাজি হয়ে যায়। কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই সিনেমার হিরোটা কে হবে। তখন দাস একজন পুরনো সুপারস্টারের নাম বলে যে একসময় অনেক জনপ্রিয় ছিল, কিন্তু এখন তার ক্যারিয়ার পুরোপুরি শেষ। তার নাম ছিল রাজীব। এদিকে জেনি আর তার টিম যখন রাজীবের কাছে তার পারিশ্রমিক জানতে চায়, তখন রাজীব একটু ইতস্তত করে বলে মাত্র 50। আসলে রাজীব বলতে চেয়েছিল 50 লাখ, কিন্তু জেনি মনে করে সে 50 কোটি টাকা চাচ্ছে। জেনি কোনো প্রশ্ন ছাড়াই সেই টাকা দিতে রাজি হয়ে যায়। এটা দেখে রাজীব আর তার ম্যানেজার দুজনেই অবাক হয়ে যায়। একই সময় রাজীব একটা শর্ত দেয় যে শুটিং শুরু হওয়ার আগে তার কিছু টাকা অ্যাডভান্স লাগবে। জেনি তাড়াতাড়ি হিসাব করে তাকে কয়েক কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। এরপর দিন সকালে রাজীবের ম্যানেজার দেব আর দাসকে রাজীবের পার্সোনাল লাইফের একটা বড় রহস্যের কথা জানায়। সে বলে রাজীব এখন রোমান্টিক সিনেমা করতে একদম পছন্দ করে না, কারণ 5 বছর আগে তার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। সে সময় রাজীব আর একজন নামকরা অভিনেত্রী নাদিয়া একে অপরকে ভালোবাসত, কিন্তু অন্য একজন হিরোইন রাজীবকে নিজের করে পাওয়ার জন্য তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করে দেয়। সে কারণে রাজীব আর নাদিয়ার সম্পর্ক চিরতরে ভেঙে যায়। ঠিক তখনই দেব আর দাসের জীবনের একটা নতুন বিপদ চলে আসে। রোমিও নামের এক ব্যক্তি তাদের দুজনকে বারবার ফোন করছিল, কিন্তু তারা প্রতিবারই ফোন কেটে দিচ্ছিল। হঠাৎ করেই রোমিও তার সঙ্গী আন্নার সাথে তাদের সামনে এসে হাজির হয়। তখন জানা যায় রোমিও আর আন্না হলো শহরের সবচেয়ে বিপজ্জনক ডন এবং দেব আর দাস তাদের কাছ থেকে 5.5 লাখ টাকা ধার নিয়েছিল, যা তারা এখনও শোধ করেনি। দুই ডিরেক্টর তখন তাদের বিশ্বাস জোগানোর জন্য বলে সিনেমাটা শেষ হলে তারা সব টাকা ফেরত দিয়ে দিবে। কিন্তু এবার রোমিও আর আন্না টাকা নিতে পরিষ্কার মানা করে দেয়। তারা বলে এই সিনেমায় তাদের একটা রোল চাই এবং সেটা হতে হবে মেইন হিরোর। নিরুপায় হয়ে দেব আর দাস তাদের এই শর্ত মেনে নেয়। এদিকে রাজীব নিজের বাবাকে মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন বড় অফিসার, যিনি কিনা 15 বছর আগে একটা সিক্রেট মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যান। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু রাজীবের বিশ্বাস ছিল তার বাবা একদিন নিশ্চয়ই ফিরে আসবেন। কয়েকদিন পর সিনেমার পুরো ইউনিট শুটিংয়ের জন্য একটা জায়গায় এসে জড়ো হয়। সেখানে রাজীব আগে থেকেই মিডিয়ার লোকদের ডেকে রেখেছিল। সবার সামনে সে নাটক শুরু করে। সে এমন ভাব দেখায় যেন অনেক বড় সুপারস্টার সে, আর মিডিয়ারা সবসময় তার পেছনেই পড়ে থাকে। ঠিক তখনই আন্না আর রোমিও সেখানে চলে আসে। তারা নিজেদেরকে এই সিনেমার আসল হিরো মনে করেছিল এবং রাজীবও নিজেকে বড় স্টার ভাবছিল। এ বিষয় নিয়ে তাদের তিনজনের মধ্যে মারাত্মক ঝগড়া শুরু হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে দুই ডিরেক্টর এসে সবাইকে শান্ত করে।
তারা জানায় শুটিং শুরু করার আগে সব কলাকুশলী আর্মির একটা স্পেশাল ট্রেনিং নিতে হবে, কারণ এই সিনেমাটা সেনাবাহিনীর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এরপর সেই ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয় একজন অত্যন্ত কড়া স্বভাবের মহিলার উপর। সে শুধু অভিনেতাদেরই নয়, বরং ডিরেক্টর, ক্যামেরাম্যান এবং পুরো ইউনিটকে কঠোর ট্রেনিং দিতে বাধ্য করে। প্রতিদিন তাদের বন্দুক চালানো, বোমা মারা এবং যুদ্ধের সময় কিভাবে নিজেকে বাঁচাতে হবে তা শেখাতে থাকে। ট্রেনিং শেষ হওয়ার পর অবশেষে সিনেমার শুটিং শুরু হয়। ওয়ালিয়ার মূল উদ্দেশ্য ছিল বেশি বেশি টাকা খরচ করা, তাই সিনেমার জন্য একটা বিশাল বড় সেট তৈরি করা হয়। একই সময় জানা যায় এই সিনেমায় জেনি আর নাদিয়া দুজনেই হিরোইন হিসেবে কাজ করছে। আসলে জেনির বাবার বিশ্বাস ছিল তার মেয়ে অভিনয় করলে সিনেমাটা নিশ্চিতভাবে ফ্লপ হবে। বাহ, কত কনফিডেন্স! অন্যদিকে নাদিয়া একটা বিশেষ শর্তেই সিনেমায় সাইন করেছিল। সে পরিষ্কার জানিয়ে দিয়েছিল সিনেমা সে রাজীবের সাথে নয়, বরং রোমিও আর আন্নার সাথে স্ক্রিন শেয়ার করবে। শুটিং শুরু হতেই সেটের প্রতিদিন নতুন নতুন ঝামেলা তৈরি হতো। রাজীব, রোমিও আর আন্না সবসময় নিজেদের মধ্যে মারামারি করতো যে কে পর্দায় বেশি সময় পাবে। দেব আর দাস দুই ডিরেক্টর মিলে একটা মারাত্মক প্ল্যান ফেলেছিল। স্ক্রিপ্ট অনুযায়ী এই সিনে আমাদের সুপারস্টার রাজীবের ক্যারেক্টারের মৃত্যু দেখানোর কথা। তো দেব আর দাস আড়ালে গিয়ে হিরোইন নাদিয়াকে ফুসলাতে থাকে যে দেখো নাদিয়া, সিনটা কিন্তু ভীষণ ইমোশনাল। যখনই গুলির চাবুক খেয়ে রাজীব মাটিতে ঢলে পড়বে, তুমি একদম 1 সেকেন্ডও লেট না করে ডিরেক্ট গিয়ে আন্না ভাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেবে। নাদিয়াও মাথা নেড়ে রাজি হয়ে যায়। কিন্তু জেনি আর রাজীবের কানে এই খবর গিয়েছে যে ক্লাইম্যাক্সে তার ক্যারেক্টারকে মেরে ফেলা হচ্ছে। ব্যাস, হিরোর ইগোতে একেবারে চরম লেভেলের চোট লাগে। সে ডিরেক্টরের কলার চেপে ধরে সোজা মানা করে দেয়, আরে আমি হলাম এই ছবির মেইন লিড, ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার। আমি স্ক্রিনে মরবো? কোন গর্ধ স্ক্রিপ্ট লিখেছে? আমি কোনো অবস্থাতেই ক্যামেরার সামনে মরতে পারবো না। কথা এখানেই শেষ। ডিরেক্টরেরা তো মাথায় হাত দিয়ে বসে পড়ে, কিন্তু কি আর করার। ওদিকে ক্যামেরার রোলিং অ্যাকশন শুরু হয়ে গেছে। স্ক্রিপ্ট অনুযায়ী ভিলেনরা এসে রাজীবের উপর ঝাঁঝরা করে গুলির বৃষ্টি শুরু করে দেয়। রাজীব ধপাস করে মাটিতে পড়েও যায়, কিন্তু টুইস্ট ছিল মাটিতে পড়ার পরের সেকেন্ডে রাজীব আবারও লাফিয়ে উঠে দাঁড়ায়। এটা দেখে ওদিকে ডন আন্নার মাথার সব কয়টা রক চড়ে যায়। সে রাগে গড়গড় করতে করতে চেঁচিয়ে ওঠে, আরে এটা কেমন হিরোগিরি রে ভাই, গুলি খাওয়ার পর তো মানুষ মারা যায়, এ বেটা তো ভূত হয়ে বারবার উঠে দাঁড়াচ্ছে। আন্নাও নিজের বন্দুক উঁচিয়ে ধুমধাম ফায়ারিং করতে শুরু করে, কিন্তু রাজীব তো নাচরবান্দা, সে কিছুতেই মরার নামই নিচ্ছে না। দেখতে দেখতে পুরো সেটের মধ্যে এক হুলস্থুল কাণ্ড আর চরম লেভেলের ঝগড়া বেঁধে যায়। ক্লাইম্যাক্সের পুরো সিনটারই 12টা বেজে যায়। এদিকে সবাই একে অপরের উপর দোষ চাপাতে শুরু করে, কিন্তু আসল বিপদ তো এখানে বাকি ছিল। আসলে এটা যেহেতু ক্লাইম্যাক্সের একেবারে শেষ সিন ছিল, তাই ডিরেক্টরের প্ল্যান অনুযায়ী সিনটা শেষ হওয়া মাত্রই পুরো সেটটাকে আসল বারুদ দিয়ে উড়িয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেটে ঝামেলা লাগায় ডিরেক্টর দাস সঙ্গে সঙ্গে সেক্রেটারি দুবেকে ইশারা করে চেঁচায়, ওরে দুবে, জলদি টেকনিশিয়ানকে গিয়ে বলো বোম ব্লাস্টের সুইচটা যেন এখনই না চাপে, সিন এখনো বাকি আছে। এখন দুবে দূর থেকে হাত পা নেড়ে টেকনিশিয়ানকে যে ইশারাটা করলো, সেই হতচ্ছাড়া টেকনিশিয়ান উল্টো বুঝে বসলো। সে ভাবলো দুবে বুঝি বলছে সব রেডি, এখনই বোম ফাটাও। ব্যাস, পরের পলকে এক বিকট শব্দে পুরো সেট উড়ে একদম ভয়াবহ ব্লাস্ট হয়ে যায়। চোখের পলকে সেই বিজনেসম্যানের হাড় ভাঙা খাটুনি আর কোটি কোটি টাকার রাজকীয় সেট ধোয়া আর আবর্জনার স্তূপে পরিণত হয়। অবশ্য ভালোই হয়েছে, তাদের কিন্তু টাকা খরচ করতে হবে, রাইট? যাই হোক, এই ধোয়ার মাঝেই সেক্রেটারি দুবের ফোনের একটা কল আসে। স্ক্রিনে নাম ভেসে ওঠে খোদ ওয়ালিয়ার। ফোনটা ধরতেই ওপাশ থেকে ওয়ালিয়ার একদম কান্নাকাটি জড়ানো কণ্ঠ পাওয়া যায়। সে বলে, আরে দুবে, আমার তো সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আমার বাড়ি, অফিস, গোডাউন সব জায়গায় একসাথে ইনকাম ট্যাক্সের লোকরা হানা দিয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব প্রপার্টি সরকার সিল করে দিয়েছে। আমার পকেটে এখন একটা পয়সাও নেই। আমার শেষ ভরসা শুধু তোদের এই 2000 কোটি রুপির সিনেমাটাই। এই সিনেমাটা যদি থিয়েটারে হিট না হয়, তবে আমি সপরিবারে ভিখারি হয়ে যাবো রে দুবে, ভিখারি হয়ে যাব। এই কথা শোনা মাত্রই দুবের পায়ের তলা থেকে যেন আস্ত পৃথিবীটাই খসে যায়। একদিকে মালিকের দেউলিয়া হওয়ার খবর, অন্যদিকে সিনেমার মেইন ক্লাইম্যাক্সের সিন এখনো এলোমেলো হয়ে পড়ে আছে। আর লাখ টাকার সেই সেট তো অলরেডি টেকনিশিয়ানের ভুলের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছেই। এখন প্রশ্ন হলো, এই ভাঙা কপাল নিয়ে বাকি সিনটা কোথায় আর কিভাবে শ্যুট করা হবে? ঠিক তখনই প্রোডাকশনের একটা চালাক টেকনিশিয়ান এসে দেব আর দাসকে কানের কাছে একটা আইডিয়া দেয়। সে বলে, স্যার, আমার চেনা আজাদগঞ্জ নামে একটা প্রত্যন্ত গ্রাম আছে, সেখানে ঠিক আমাদের এই সেটের মতোই হুবহু একটা রিয়েল লোকেশন ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি টিম নিয়ে কালই ওখানে চলে যাই, তবে 1 টাকাও ভাড়া বা এক্সট্রা খরচ না দিয়ে একদম ফ্রিতে পুরো ক্লাইম্যাক্সের শুটিং শেষ করে চলে আসতে পারবো। মালিকের দেউলিয়া হওয়ার বাজারে ফ্রি শব্দটা শুনে দুবের মরা মুখে যেন আবারও অমৃতের স্বাদ ফিরে আসে। সে আর এক মুহূর্ত না ভেবে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, ডান, কাল সকালে আমাদের পুরো টিম নিয়ে আমরা আজাদগঞ্জে রওনা দিব। তখন ডিরেক্টর দেব আর দাস দুবের কানের কাছে এসে আরেকটা মারাত্মক বুদ্ধি দেয়। তারা বলে, শোনো দুবে, আমরা যে আসল একটা গ্রামে যাচ্ছি, এই সত্যিটা আমাদের টিমের কোনো অ্যাক্টরের কানে যেন না যায়।
ওই হিরো হিরোইন বা ডনরা যদি জানতে পারে ওটা আসল গ্রাম, তবে তারা শুটিং ছেড়ে গ্রামের লোকদের সাথে আড্ডা আর পঞ্চায়েতি শুরু করে দেবে। কাজের কাজ কিন্তু কিছুই হবে না। তাই ওদের সবাইকে গিয়ে বলো আমরা যে গ্রামে যাচ্ছি ওটা আসলে কোনো রিয়েল গ্রাম নয়, ওটা একটা বিশাল বড় ফিল্ম সিটি, আর গ্রামের প্রতিটি মানুষ আসলে হায়ার করা জুনিয়র আর্টিস্ট। পরের দিন সকালেই পুরো টিমকে ডেকে ডিরেক্টররা অ্যানাউন্স করে দেয় যে বন্ধুরা, আমাদের ক্লাইম্যাক্সের বাকি শুটিং একটা রিয়েল লোকেশনে ফিল্ম সিটিতে হবে, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরো শুটিং আমাদের মাত্র একদিনের মধ্যে শেষ করতে হবে। এই কথা শুনে রাজীব থেকে শুরু করে আন্না, রোমিও সবার চোখ কপালে ওঠে। বলিস কিরে ভাই, এত বড় ক্লাইম্যাক্স মাত্র একদিনে কিভাবে সম্ভব? দেব আর দাস তখন তাদের সান্ত্বনা দিয়ে বলে, আরে আপনারা টেনশন নেবেন না, আমরা পুরো গ্রামের আনাচে কানাচে গাছে দেয়ালে লুকিয়ে লুকিয়ে হিডেন আর ড্রোন ক্যামেরা ফিট করে দিয়েছে। আপনারা শুধু নিজেদের মতো অ্যাক্টিং করে যাবেন, প্রতিটা অ্যাঙ্গেল থেকে অটোমেটিক শট রেকর্ড করা হবে। এই আজগুবি প্ল্যান শুনে সবাই এক পায়ে রাজি হয়ে যায়। এদিকে যখন দুবে, দেব আর দাস নিজেদের পার্সোনাল হেলিকপ্টারে চড়ে আজাদগঞ্জের দিকে রওনা হতে যাবে, ঠিক তখনই তাদের এক লোক এসে হাত জোর করে ওয়ার্নিং দেয়, স্যার একটু সাবধানে যাবেন। খবর আছে আজাদগঞ্জের এই এলাকাটায় কিন্তু আজকাল ভয়ঙ্কর টেরোরিস্টদের আনাগোনা মারাত্মক লেভেলে বেড়ে গেছে, কিন্তু 2000 কোটি টাকার চিন্তায় যাদের মাথা অলরেডি হ্যাং হয়ে গেছে তারা কি আর সেই ছোটখাটো ওয়ার্নিং গায়ে মাখে? তারা হেসে উড়িয়ে দিয়ে বলে, আরে দূর, টেরোরিস্টরা কি আর রোজ রোজ আমাদের জন্য ওখানে বসে থাকবে নাকি? এই অতি আত্মবিশ্বাস নিয়ে পুরো টিম হেলিকপ্টার আর গাড়ির বহর নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এবার চলো গল্পের ফোকাসটা একটু ঘুরিয়ে ডিরেক্ট নিয়ে যায় সেই অভিশপ্ত আজাদগঞ্জ গ্রামে। এই গ্রামটার অবস্থা জাস্ট নরকের চেয়েও খারাপ। গত 20 বছর ধরে জাতারা নামের এক কুখ্যাত সাইকোপ্যাথ আর ভয়ঙ্কর ইন্টারন্যাশনাল টেরোরিস্ট পুরো গ্রামটাকে নিজের কবজায় বন্দি করে রেখেছে। সে পুরো গ্রামের সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে সরকারকে হুমকি দিচ্ছে যে যদি আজ বিকেল 5:30টার মধ্যে জেলে বন্দি তার সব কয়টা ভয়ঙ্কর জঙ্গি সঙ্গীকে মুক্তি দেওয়া না হয়, তবে সে পুরো আজাদগঞ্জ গ্রামটাকে বোম দিয়ে উড়িয়ে সবাইকে একসাথে যমরাজের বাড়িতে পাঠিয়ে দিবে। এই গ্রামের মধ্যে জোয়া নামের এক চরম সাহসী এবং ড্যাশিং মহিলা থাকত। এই টেরোরিস্ট জাতারা জোয়ার স্বামীকে আগেই নির্মমভাবে খুন করেছিল। এখন এই শয়তানের চোখ পড়েছে জোয়ার উপরে। সে চায় জোয়া যেন তার সব কথা মেনে তার ডেরায় চলে আসে, কিন্তু জোয়া হলো একেবারে ঝাঁসির রানীর মতো শক্ত ধাঁচের নারী। সে মরে গেলেও তার সামনে মাথা নত করতে রাজি হবে না। জোয়ার সাথে তার একটা ছোট্ট মিষ্টি মেয়েও ছিল যার নাম উরফি। পুরো গ্রামের মানুষের চোখে এখন শুধু জল আর মনে একটাই প্রার্থনা, কোনো অলৌকিক উপায়ে যদি ইন্ডিয়ান আর্মি এখানে চলে আসতো আর আমাদের এই নরক থেকে উদ্ধার করত। আর ঠিক তখনই জাস্ট লাইক এই বলিউড মুভি এন্ট্রি, আমাদের শুটিংয়ের পুরো টিম ধুমধাম করে আজাদগঞ্জ গ্রামে এসে ল্যান্ড করে। আর যেহেতু তারা ক্লাইম্যাক্সের আর্মি বেসড সিন শ্যুট করতে এসেছে, তাই রাজীব, আন্না, রোমিও থেকে শুরু করে পুরো টিম একদম চকচকে ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরে হাতে ডামি বন্দুক নিয়ে ফুল গেটআপে গাড়ি থেকে নামে। গ্রামের মানুষ যখনই জানালা দরজা দিয়ে দেখে যে জলপাই রঙের মিলিটারি ড্রেস পরে একদল জওয়ান গ্রামে ঢুকেছে, তাদের চোখে যেন 20 বছর পর বাজার এক নতুন আলো জ্বলে ওঠে। তারা মনে মনে 100% শিওর হয়ে যায় যে অবশেষে তাদের কান্না সৃষ্টিকর্তার কাছে পৌঁছেছে আর ভারতীয় সেনা তাদের এই নরক থেকে উদ্ধার করতে চলে এসেছে। অন্যদিকে জাতারার গুপ্তচর যখন তার ডেরায় গিয়ে খবর দেয় গ্রামে তো এক ঝাঁক আর্মি অফিসার ঢুকে পড়েছে, এটা শুনে জাতারার তো চোয়াল ঝুলে যায়। সে রাগে চিৎকার করে আর গুন্ডাদের আদেশ দেয়, এমনটা কিভাবে হয়, এখনই যা আর ওই সব কটা আর্মিকে জ্যান্ত কবর দিয়ে আয়। ওদিকে গ্রামের মানুষ খুশিতে আর এতদিন ধরে জমে থাকা ক্ষোভে এক দৌড়ে এসে আমাদের এই রাজীব, আন্না আর রোমিওদের ঘিরে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। স্যার, আপনারা এতদিন কোথায় ছিলেন? এই কুখ্যাত জাতারা আমাদের উপর এত অত্যাচার করেছে, আমাদের মা বোনদের তুলে নিয়ে গেছে। আপনারা এত বছর পর কেন এলেন আমাদের বাঁচাতে? কিন্তু টুইস্টটা বোঝো বস, আমাদের অভিনেতা রাজীব আর ডন, আন্না, রোমিওরা তো মনে মনে ভাবছে যে বাহ, ডিরেক্টর দেব আর দাস যে বলেছিল পুরো গ্রামের লোক 1 নম্বর অ্যাক্টর, সেটা তো একদম সত্যি। এই জুনিয়র আর্টিস্টগুলো কি 1 ক্লাস অ্যাক্টিং করছে রে ভাই, পুরো রিয়েল ফিল আসছে। যেহেতু চারপাশের গাছে আর দেয়ালে অলরেডি ক্যামেরা লুকানো আছে আর এটা তাদেরকে জানানো হয়েছে, তাই রাজীব আর আন্নার নিজেদের ক্যারেক্টারে আরো গভীরভাবে ঢুকে যায়। রাজীব একদম কড়া আর্মি অফিসারের মতো বুক ফুলিয়ে সলিড অ্যাক্টিং এর টোনে ডায়লগ ছাড়ে, তোমরা একদম ভয় পেও না, ইন্ডিয়ান আর্মি যখন যেখানে গেছে তখন কোনো শত্রুর বাপের সাধ্য নেই তোমাদের গায়ে হাত দেয়। গ্রামের লোকেরা তখন আরো ইমোশনাল হয়ে তাদের কমপ্লেন করে যে এই জাতারা কতটা ভয়ঙ্কর। এই তো কিছুক্ষণ আগেই নাকি গ্রামের একটা গরিব ছেলে তাদের নিষিদ্ধ করে রাখা কুয়ো থেকে পানি খেয়েছিল বলে তার লোকেরা তাকে পশুর মতো পিটিয়ে আধমরা করে দিয়েছে। এসব শুনে ওদিকে ডিরেক্টর দেব আর দাস আড়ালে দাঁড়িয়ে মনিটরের সিন দেখে খুশিতে গদগদ হচ্ছে। দাস ফিসফিস করে বলে, দেব, আমাদের ছবির ক্লাইম্যাক্সের ইমোশনাল সিন তো একদম ফাটাফাটি শুট হচ্ছে রে ভাই। এবার শুধু একটা কড়া ভিলেন দরকার যাকে আমাদের হিরোরা পিটিয়ে ছাতু বানাবে আর সিনেমা শেষ হবে। ঠিক সেই মুহূর্তে একদম আসল টেরোরিস্ট জাতারা তার একদল সশস্ত্র জঙ্গি বাহিনী নিয়ে একদম ওপেন জিপে করে সেখানে এসে ল্যান্ড করে।
যাতারার সেই ভয়ঙ্কর চেহারা, চোখে কুৎসিত রাগ আর হাতে আসল AK-47 দেখে ডিরেক্টর দেব তো খুশিতে নাচতে শুরু করে। সে দাসকে বলে, আরে ভাই, দুবে কাস্টিং ডিরেক্টরকে দিয়ে কি ভয়ঙ্কর চেহারার ভিলেন হায়ার করেছে দেখেছিস? একে তো দেখলেই পাবলিকের ভয় ধরে যাবে। সে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে মেগাফোন হাতে নিয়ে আড়াল থেকে রাজীব, আন্না আর রোমিওকে ইশারা করে, অ্যাকশন। এই তো তোমাদের মেইন ভিলেন এসে গেছে, এবার এর উপর চড়াও হও আর নিজেদের হিরোগিরি দেখাও। ব্যাস, ওদিকে তো আসল ডন আন্না, রোমিও, আর এদিকে আমাদের 50 কোটির হিরো রাজীব, 3 জন মিলে ডাবল এই ভিলেনের সামনে নিজেদের বেস্ট শটটা দিতে হবে। তারা কোনো ভয়ডর না রেখে একেবারে চিতার মতো লাফিয়ে গিয়ে খোদ ইন্টারন্যাশনাল টেরোরিস্ট যাতারার কলার চেপে ধরে। যাতারা কিছু বুঝে ওঠার আগেই রাজীব তাকে এক জোরালো লাথি মারে, আর ওদিক থেকে আন্না আর রোমিও তাদের ডন স্টাইলে যাতারার গুন্ডাদের উপর রড, লাঠি আর ঘাড় ধরে দেদারসে ধোলাই শুরু করে দেয়। যাতারার গুন্ডারা তো জীবনে কত যুদ্ধই করেছে, কিন্তু শুটিংয়ের ডামি বন্দুকধারী আর্মিরা যে এভাবে হুট করে এসে একদম পাড়ার মোড়ের মারপিটের মতো ধোলাই শুরু করে দেবে, সেটা তাদের কল্পনাতেও ছিল না। কোনো বন্দুক চালানোর সুযোগ না পেয়ে হিরোদের এই আচমকা চড় থাপ্পড় আর লাথির চোটে যাতারার ভয়ঙ্কর জঙ্গিরা একেবারে রক্তাক্ত হয়ে কান্নাকাটি করতে করতে নিজেদের যান বাঁচাতে জিপে চড়ে ওখান থেকে চম্পট দেয়। জঙ্গিদের এভাবে লেজ গুটিয়ে পালাতে দেখে পুরো আজাদগঞ্জ গ্রামের মানুষের মধ্যে যেন আনন্দের সুনামি বয়ে যায়। গত 20 বছরে যারা হাসতে ভুলে গিয়েছিল, তারা রাজীব আর আন্নাদের পায়ে পড়ে ইন্ডিয়ান আর্মির জিন্দাবাদ স্লোগান দিয়ে দারুণভাবে উৎসব মানাতে শুরু করে দেয়। কারণ তারা ভাবছে ভারতীয় সেনা অবশেষে তাদের এই নরক থেকে এক ঝটকায় উদ্ধার করে দিয়েছে। কিন্তু খুশির এই জোয়ার আমাদের এই আনারি টিমের কপালে বেশি সময় টিকলে তো যেই না টেরোরিস্ট যাতারার কানে খবর যায় যে একদল ভয়ঙ্কর গুন্ডাকে মিলিটারি ড্রেস পরা কিছু লোক কুকুরের মতো পিটিয়ে তাড়িয়ে দিয়েছে, অমনি বেটার ইগোতে একদম চরম লেভেলের চোট লাগে। যাতারা এবার আর কোনো রিস্ক না নিয়ে নিজে ভারী অস্ত্র, রকেট লঞ্চার আর আস্ত এক ফৌজ নিয়ে পুরো আজাদগঞ্জ গ্রামটাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এদিকে আমাদের 50 কোটি টাকার হিরো রাজীবের মাথায় পোকা তো এখনো নড়েনি। সে তখনও ভাবছে, বাহ, ডিরেক্টর দেব আর দাস তো দারুণ অ্যাকশন সিন অ্যারেঞ্জ করেছে, এই নতুন ভিলেনের এন্ট্রিটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে। রাজীব নিজের স্টারডম দেখাতে দেখাতে একেবারে বুক ফুলিয়ে যাতারার সামনে গিয়ে দাঁড়িয়ে একদম লম্বা লম্বা ডায়লগ ছাড়তে শুরু করে, ইন্ডিয়ান আর্মির সামনে তোর এই খেলা শেষ। কিন্তু সে ছিল জ্যান্ত এক সাইকো টেরোরিস্ট। সে রাজীবের এই 3rd ক্লাস ওভার অ্যাক্টিং দেখে 1 সেকেন্ডও সময় নষ্ট করে না, সোজা নিজের AK-47 উঁচিয়ে ডন রোমিওকে নিশানা করে ধাই ধাই করে আসল গুলি চালিয়ে দেয়। গুলির একটা অংশ রোমিওর কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়, আর পরের পলকেই রোমিওর শরীর থেকে একদম ফিনকি দিয়ে কাঁচা রক্ত বের হতে শুরু করে। ব্যাস, রোমিও তো ব্যথায় চিৎকার করতে শুরু করে, আর ঠিক তখনই পুরো সেটের রাজীব আর ডিরেক্টর দেবদাস সবার মাথার উপর যেন এক আস্ত আকাশটা ভেঙে পড়ে। তারা এতক্ষণে বুঝতে পারে যে বাপরে বাপ, এখানে তো কোনো সিনেমার শুটিং টুটিং হচ্ছে না, এটা তো একেবারে জ্যান্ত কার্গিল যুদ্ধ শুরু হয়ে গেছে। রোমিওর শরীর থেকে একদম রিয়েল রক্ত পড়তে দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে যায় আর চিৎকার করে ওঠে, ওরে বাবারে, এরা তো আসল বন্দুক, এরা তো কোনো জুনিয়র আর্টিস্ট নয়, এরা তো আসল টেরোরিস্ট। ডিরেক্টর দেব আর দাস তো এবার ভয় পেয়ে যায়। তারা কোনো মতে হামাগুড়ি দিয়ে পুরো টিমকে সাবধান করে দেয় যে পালাও, সবাই যান বাঁচিয়ে পালাও, এরা রিয়েল গুন্ডা। কিন্তু আমাদের রাজীব তখনও নিজের ঘোরের মধ্যেই ছিল। সে তখনও ভাবছে রক্তটা হয়তো নকল কালার স্প্রে। সে তখনও নিজের ডায়লগ বলে যাচ্ছিল, কিন্তু যখন রোমিও ব্যথায় মাটিতে পড়ে ছটফট করতে লাগলে তখন রাজীবের মাথার টিউবলাইটটা জ্বলে। আর সত্যটা জানা মাত্রই রাজীবের সেই 50 কোটির কনফিডেন্স এক ঝটকায় জিরো হয়ে যায়। সে ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে নিজের দামি বন্দুকটা ফেলে দেয়। যান বাঁচানোর জন্য রাজীব এবার হিরোগিরি ভুলে সোজা যাতারার সামনে 2 হাত জোর করে লাইনে চলে আসে। সে তোতলামি করতে করতে যাতারাকে বোঝাতে থাকে, আমরা তো বর্ডার পারের ফিল্ম ইন্ডাস্ট্রির গরিব কাঙাল অ্যাক্টর। আমাদেরকে এই 2 ডিরেক্টর বলেছিল যে এটা একটা নকল ফিল্ম সিটির সেট আর আপনারা হলেন জুনিয়র আর্টিস্ট। সেই খুশিতে আমরা একটু বেশি অ্যাক্টিং করে ফেলেছি ভাই, আমাদের মাফ করে দিন। যাতারা যাতে বিশ্বাস করে যে তারা আসলেই অ্যাক্টর, সেজন্য রাজীব মাঝ মাঠেই কোমর দুলিয়ে হিন্দি সিনেমার ফানি নাচতে শুরু করে, আজগুবি গান গায় আর কমেডি রিয়েকশন দিতে শুরু করে। রাজীবের এই জোকার মার্কা কায়দা কানুন দেখে যাতারার বিশ্বাস হয়ে যায় যে হ্যাঁ, এই দলটা আসলে কোনো আর্মি অফিসার নয়, এরা হলো একজাক পাগল আর ভাড়া করা অ্যাক্টর। কিন্তু যতই হোক, টেরোরিস্ট তো টেরোরিস্টই, তাদের মনে কি আর দয়ামায়া থাকে বস? সে দাঁত কিরমির করে বলে, অ্যাক্টর হও আর যাই হও না কেন, তোরা আমার গুন্ডাদের গায়ে হাত তুলেছিস, তোদের আমি জ্যান্ত ছাড়বো না। যাতারা যখনই বন্দুক তাক করে সবাইকে গুলি করতেই যাবে, ঠিক তখনই দেবদূতের মতো মাঝখানে এসে দাঁড়ায় গ্রামের সেই সাহসী মেয়ে জয়া। জয়া 2 হাত বাড়িয়ে যাতারার সামনে কান্না ভেজা কণ্ঠে মিনতি করে, যাতারা, আমি হাত জোর করে বলছি, নিষ্পাপ আর বাইরের বোকা লোকগুলোকে ছেড়ে দাও, এরা কিচ্ছু জানে না। তুমি তো আমাকে নিজের ডেরায় নিতে চেয়েছিলে, তাই না? আমি রাজি আছি, আমি তোমার সাথে চলে যাব, তাও এদের জানটা ভিক্ষা দাও। জোয়ার এই আত্মত্যাগ দেখে যাতারার মন গলে না ঠিকই, তবে সে ভাবে জ্যান্ত মেয়েটাকে পাওয়া বেশি লাভজনক হবে।
সে কুৎসিত হাসি দিয়ে তার গুন্ডাদের বলে, ঠিক আছে, এই ভাড়গুলোকে ছেড়ে দে। যাতারার গুন্ডারা রাজীব আর তার টিমকে লাথি মেরে তাড়িয়ে দেয় আর জোয়াকে বন্দি করে নিয়ে চলে যায়। রাস্তা পেয়ে রাজীব আর তার টিম এক দৌড়ে গ্রাম থেকে বের হতে শুরু করে। কিন্তু কথায় আছে না, চোরেরও একটা ধর্ম থাকে। আমাদের দুই আন্ডারওয়ার্ল্ড ডন আন্না আর রোমিও আর সাথে ডিরেক্টর দেব, তাদের মনের ভেতরের মানুষটা হঠাৎ জেগে ওঠে। তারা মাঝপথে দাঁড়িয়ে গিয়ে বলে, আমরা শহরের ডন হতে পারি, কিন্তু এতটা কাপুরুষ নই যে একটা মেয়ে আমাদের যান বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিল আর আমরা লেজ গুটিয়ে পালাবো। আমরা এই গ্রামের নিরীহ মানুষদের এই নরকে ফেলে রেখে এক পাও নড়ব না। ওদিকে রাজীব তখন ভয়ে নীল হয়ে অন্যদের বোঝাতে থাকে, আরে ভাই, তোমরা পাগল নাকি? ওখানে AK-47 নিয়ে আস্ত একটা আর্মি বসে আছে। আমরা এখানে রড লাঠি নিয়ে লড়তে গেলে সবাই একসাথে মারা পড়ব। চলো এখান থেকে পালাই। কিন্তু আন্না, রোমিও আর দেব নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। তারা গ্রামে ফিরে গিয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই জোয়ার সেই বোবা মেয়ে উর্ফি এক দৌড়ে রাজীবের কাছে চলে আসে। জোয়া যাওয়ার আগে উর্ফিকে রাজীবের হাতে সঁপে দিয়ে একটা শেষ অনুরোধ করেছিল, ভাই, আমি তো নিজের ভাগ্যের সাথে আপোষ করে নিলাম, কিন্তু আমার এই ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে নরক থেকে বের করে নিয়ে যাও প্লিজ। রাজীব জোয়ার সেই শেষ ইচ্ছাটা ফেলতে পারে না। সে উরফির হাত ধরে তাকে সাথে নিয়ে বর্ডারের দিকে রওনা দিতে যায়। মায়ের কাছ থেকে এভাবে চিরদিনের মতো আলাদা হওয়ার কষ্টে ছোট্ট উরফি কান্না করতে শুরু করে। আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে বসে। আজ থেকে বহু বছর আগে যখন যাতারা উরফির বাবাকে চোখের সামনে খুন করেছিল, সেই ট্রমার চোটে উরফির কণ্ঠস্বর চিরদিনের মতো হারিয়ে গিয়েছিল। সে বোবা হয়ে গিয়েছিল। কিন্তু আজকে নিজের মাকে হারানোর এই চরম যন্ত্রণায় হঠাৎ করে উরফির গলার লক খুলে যায় আর সে এক বিকট চিৎকার করে দিয়ে কেঁদে উঠে বলে, মা। 20 বছর পর মেয়ের মুখে এই আওয়াজ, কিন্তু আফসোস, জোয়াকে ততক্ষণে যাতারার গুন্ডারা অনেক দূরে নিয়ে চলে গিয়েছিল। মেয়ের এই প্রথম ডাক মায়ের কান পর্যন্ত পৌঁছায় না। এদিকে গ্রামে ফিরে গিয়ে আমাদের ডন, আন্না, রোমিও আর ডিরেক্টর দেব তাদের টিম নিয়ে পজিশন নেয়। তারা লাঠি পাথর যা পায় তাই দিয়ে গেরিলাদের মতো জঙ্গিদের উপর হামলা চালায় আর গ্রামের লোকদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু লাঠি আর পাথর দিয়ে কি আর আসল বুলেটের সাথে জেতা যায়? কিছুক্ষণ বীরের মতো লড়াই করার পর যাতারার বিশাল বাহিনীর সামনে তারা হেরে যায় এবং যাতারার গুন্ডারা আন্না, রোমিও আর দেবকে দড়ি দিয়ে বেঁধে বন্দি করে ফেলে। উরফিকে নিয়ে বর্ডারের কাছাকাছি পৌঁছানোর পর যখন রাজীব এই খবরটা পায় যে আন্না, রোমিও আর দেবকে টেরোরিস্টরা বন্দি করেছে আর তাদের হয়তো খুব বেশি জলদি মেরে ফেলা হবে, তখন রাজীবের মনের ভেতরে আসল হিরো জেগে ওঠে। যেই রাজীব ছবিতে মরতে ভয় পাচ্ছিল, সে নিজেকে আসল জীবনে দেশের মানুষের জন্য জান বাজি রাখার সিদ্ধান্ত নেয়। সে উরফিকে একটা জায়গায় সুরক্ষিত রেখে উল্টো পায়ে আবারও সেই মৃত্যুর মুখে আজাদগঞ্জ গ্রামের দিকে রওনা হয়। গ্রামে ফিরে রাজীব আর বাকি টিমের সাথে মিলে প্ল্যান করে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল লড়বো যে হাত তো খালি, আমাদের কাছে তো কোনো আসল অস্ত্রও নেই। যাতারার দলেই কাজ করতো এমন দুজন গ্রামের লোক যারা আসলে যাতারার উপর মনে মনে ক্ষিপ্ত ছিল। তারা রাজীবকে ডেকে নিয়ে যাতারার এক গোপন মাটির তলার বাংকারের খোঁজ দেয়। রাজীব আর তার টিম 1 সেকেন্ডও লেট না করে সেই গোপন আস্তানায় হানা দেয় আর সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। বাংকারের ভেতর সারি সারি সাজানো রয়েছে অত্যাধুনিক গ্রেনেড, স্নাইপার আর মেশিন গান আর AK-47 এর বিশাল ভান্ডার। ব্যাস আর দেখে কে? আন্না একটা ভারী মেশিন গান তুলে নেয়, রোমিও নেয় দুটো অটোমেটিক পিস্তল আর রাজীব একেবারে কমান্ডো স্টাইলে দুটো AK-47 দুই হাতে তুলে নিয়ে ফুল চার্জ হয়ে যায়। ঠিক তখনই সেই খাটিয়ার নিচে মাটির তলার এক অন্ধকার সুড়ঙ্গ থেকে কিছু মানুষের গোঙানির আওয়াজ শুনতে পাওয়া যায়। ভেতরে বন্দি অবস্থায় পড়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর 3 জন যাত্রাল অফিসার। আর্মি অফিসাররা কোনো মতে তাদের পরিচয় দিয়ে জানায়, কুখ্যাত যাতারা আজ থেকে প্রায় 15 বছর আগে এক মিশন চলাকালীন তাদের ধোঁকা দিয়ে এখানে বন্দি বানিয়ে রেখেছিল। আর যখন রাজীব সেই অফিসারের একজনের মুখের দিকে ভালো করে তাকায়, সে কান্নায় ভেঙে পড়ে, কারণ সেই অফিসারটি আর অন্য কেউ নয়, স্বয়ং রাজীবের নিজের হারিয়ে যাওয়া বাবা, যাকে সে 15 বছর ধরে মৃত ভেবে আসছিল। নিজের বাবাকে জ্যান্ত দেখে রাজীব তো খুশিতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই সে এক মারাত্মক এবং বেদনাদায়ক সত্য জানতে পারে। যাতারা জিম্মি করার পর রাজীবের বাবার জিহ্বা কেটে দিয়েছিল যাতে তিনি আর্মির কোনো সিক্রেট ফাঁস করতে না পারে। এই কারণে তিনি ঠিকমতো কথাও বলতে পারছিল না। কিন্তু দেশের প্রতি যার দায়িত্ব রক্তের মধ্যে, তিনি কি আর দমে যান? রাজীবের বাবা 1 সেকেন্ড সময় নষ্ট করে না। বাঙ্গারে থাকা একটা হাই ফ্রিকুয়েন্সি ওয়াকিটকি চালু করে ডিরেক্ট ইন্ডিয়ান আর্মি বেসের সাথে যোগাযোগ করে। তিনি ইশারা আর কোডের মাধ্যমে আর্মিকে মেসেজ পাঠায়, আমি আমার টিম আর গ্রামের সব মানুষকে নিয়ে আগামী 20 মিনিটের মধ্যে বর্ডার লাইনের দিকে আসছি। তোমরা বর্ডার সিকিউরিটি রেডি রাখো আর আমরা বর্ডার পার হওয়া মাত্র এই পুরো আজাদগঞ্জ গ্রামের উপর যুদ্ধ বিমান দিয়ে একেবারে ইয়ার স্ট্রাইক করে যাতারা আর তার পুরো জঙ্গি আস্তানাকে মাটির সাথে মিশিয়ে দাও। মেসেজটি পাওয়া মাত্র ইন্ডিয়ান আর্মি বর্ডারের গেট খোলার জন্য এক পায়ে রেডি হয়ে যায়। এদিকে রাজীব, তার বাবা, আন্না, রোমিও আর পুরো গ্রামের শয়ে শয়ে মানুষকে নিয়ে এক জোয়ারের মতো বর্ডারের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। ওদিকে যাতারার গুন্ডারা যখন তাদের আটকাতে আসে, তখন
রাজীবের বাবা নিজের বয়সের পরোয়া না করে হাতে বন্দুক তুলে নিয়ে একাই সেই টেরোরিস্টদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়, যাতে গ্রামের মানুষ নিরাপদে বর্ডার পার হতে পারে। আর ঠিক এই সময়ে এই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা সামনে চলে আসে। আসলেই এই আজাদগঞ্জ গ্রামটা গত 20 বছর ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নো ম্যানস ল্যান্ডের ভেতরে ফেসেছিল, যার কারণে ইন্ডিয়ান আর্মি এতদিন সেখানে ডিরেক্ট অ্যাকশন নিতে পারছিল না। চরম হুড়োহুড়ির মধ্যে গ্রামের সব মানুষ কাঁটাতারের বেড়া পার হয়ে ইন্ডিয়ান বর্ডারের ভেতরে সেফ জোনে ঢুকে পড়ে। নিরাপদ জায়গায় পৌঁছানোর পর জোয়া পাগলের মতো তার মেয়ে উরফিকে খুঁজতে থাকে, কিন্তু চারপাশে কোথাও উরফিকে দেখা যাচ্ছিল না। ওদিকে রাজীবও পেছনে তাকিয়ে দেখে তার বাবাও ফিরে আসেনি। আসলে পালানোর সময় শয়তান জাতারা ছলে বলে আবার সেই ছোট্ট উরফিকে জিম্মি বানিয়ে ফেলেছিল, আর উরফিকে বাঁচানোর জন্যই রাজীবের বৃদ্ধ বাবা নিজের জানের তোয়াক্কা না করে জাতারার ডোরার দিকে ছুটে গিয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো অলরেডি রানওয়ে থেকে টেক অফ করে আকাশে উড়ে গেছে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো গ্রামে বোমা বর্ষণ শুরু হয়ে যাবে। রাজীব আর জোয়া আবারও গ্রামে ফিরে যেতে চায় তাদের বাবা আর মেয়েকে বাঁচাতে, কিন্তু বর্ডারের মিলিটারি অফিসাররা তাদের শক্ত করে ধরে আটকে দেয়। এখন ভেতরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। ওদিকে গ্রামের ভেতরে খোদ জাতারা আর রাজীবের বাবার মধ্যে চলছে এক রক্তক্ষয়ী হাড্ডাহাড্ডি আর অন্তিম মোকাবেলা। রাজীবের বাবা মার খেতে খেতেই শেষ মুহূর্তে জাতারার হাত থেকে উরফিকে ছিনিয়ে নিয়ে চিৎকার করে বলে, এক দৌড়ে বর্ডারের দিকে পালা। উরফিও আর পেছনে না তাকিয়ে এক নিঃশ্বাসে বর্ডারের দিকে দৌড়াতে শুরু করে। ওদিকে রাজীবের বাবা একা একাই জাতারাকে একেবারে আচ্ছা করে ধোলাই দিয়ে আধমরা করে দেয় এবং এয়ার স্ট্রাইকের জাস্ট কয়েক সেকেন্ড আগে সুড়ঙ্গ পথ দিয়ে কোনো মতে বের হয়ে আসে। পরের পলকেই আকাশ ছিঁড়ে নেমে আসে ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধ বিমান, আর পুরো আজাদগঞ্জ গ্রাম জুড়ে শুরু হয় এক প্রলয়ঙ্কারী বোমা বর্ষণ। পুরো গ্রাম দাউ দাউ করে জ্বলতে থাকে, আর সেই আগুনে পুরো কুখ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসী জাতারা আর তার পুরো টেরোরিস্ট সাম্রাজ্য চিরদিনের মতো ছাই হয়ে যায়। ধোঁয়া যখন একটু শান্ত হয় তখন দেখা যায় ছোট্ট উরফি এক দৌড়ে এসে বর্ডারের এপারে তার মা জোয়ার কোলে ঝাঁপিয়ে পড়ে। নিজের মেয়েকে ফিরে পেয়ে জোয়া একদম খুশি হয়ে যায়, কিন্তু ওদিকে রাজীব বর্ডারের কাঁটাতারের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে কাঁদতে থাকে। সে ভাবে হয়তো তার বাবাকে এবার সে চিরদিনের মতো হারিয়ে ফেলেছে। তখনই রাজীব দেখতে পায় তার বাবা ঠিক তার পেছনেই। রাজীবের বাবা আগেই চলে এসেছিল, তা দেখে রাজীব কান্না করে। বর্ডারে নিয়োজিত আর্মি অফিসার রাজীবের বাবাকে সম্মান জানায়। পরবর্তীতে শুট করা সব ফুটেজ জোড়াতালি দিয়ে থিয়েটারে মুক্তি দেওয়া হলে সিনেমাটি ব্লকবাস্টার হয়, আর সেই সাথে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ফানি সিনেমা। যদিও এই ফানি সিনেমার শেষের দিকে কিন্তু অনেকটা ইমোশনাল স্টোরি আছে। সিনেমাটা রিভিউ করতে গিয়ে যদিও আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি, তবে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মন্তব্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর হ্যাঁ, সিনেমা জগতের এরকম আরও চমৎকার মজার আর সব ভিডিও মিস করতে না চাইলে এখনই সিনেম্যাক্স বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আমি আরাফাত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।